আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিন। আমি শেখ মোহাম্মদ রেজওয়ানুল হক সেনা, সিরাজগঞ্জ। আমি সেনাবাহিনীর কোনো সেনা নই। আমার নামই সেনা, ডাকনাম সেনা, এই নামে আমি পরিচিত, ভালো নামে নয়। পেশা ব্যবসা। আমাদের ফেসবুক চ্যানেল বাংলায় ঘুনের ঘুঁটি লেখে এবং ইউটিউব ইংরেজিতে ঘুনের ঘুঁটি লেখে। আপনারা ফলো, সাবস্ক্রিপশন, লাইক এসব করুন। প্রচুর ভিউ পাচ্ছি, কিন্তু এগুলো পাচ্ছি না যে যা প্রয়োজন আমাকে এগিয়ে নেওয়ার জন্য। আমি এখন আছি সিরাজগঞ্জ সদরের বাহুকা গ্রামের বাহুকা অঞ্চলের একেবারেই পূর্ব প্রান্তে, নদীর পাড়ে, যমুনা নদীর পাড়ে। এটি একটি আঙিনা। চলে গেছে এখানে যারা ছিল। আঙিনাটি পড়ে রয়েছে, বিভিন্ন গাছ রয়ে গেছে, আম গাছ, পিঠাসরা গাছ, পানিতে এগুলো ভাসে। পানিও নাকি দূষণ পরিষ্কার রাখে। একটি সরা গাছ, এটি কথিত আছে ভূতের বসবাসের খুব আরামদায়ক জায়গা। পানিতে নৌকা এবং পানিতে রেখে দিলেও মাছ এতে পড়ে। তো এই আঙিনা, এই যমুনা কোরাল গাছ, যমুনা নদী এখানে এসে ঠেকে গেছে। আর এখানে যারা বসতি ছিলেন তারা চলে গেছে, কেননা যদিও পার ব্লক দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, ব্লক ফেলা হয়েছে, তারপরেও এখানে বসবাস আর বাঘের খাঁচার ভিতরে ছাগল মুরগির বসবাস একই, যার জন্য আঙিনা ছেড়ে এই বসতিগুলো চলে গেছে। এটি সুন্দর আঙিনা। তো আজকে আসলে আমি এসেছি এখানে এই যমুনা নদীর ভাঙন এই অঞ্চলের কিভাবে কোথায় ছিল এবং যমুনা নদী আজ কোথায় এসে ঠেকেছে, আসলে এই বিষয়গুলি আমি তুলে ধরার চেষ্টা করব। একটি জেলে নৌকা, এটি আমাদের এখানে বেড়জাল বলে। ওখানে দেখতে পাচ্ছি ব্লকের উপরে বড়শিতে মাছ মারার জন্য একজন ছিপ ফেলেছেন। এই কিছুক্ষণ আগেই ওনাকে দেখলাম একটি হাফ লিটারের বোতলে সরাসরি, এই পাশেও একজন রয়েছেন, ছিপ নড়ছে, দেখা যাচ্ছে না। উনি একটি হাফ লিটারের বোতলে দেখলাম যমুনা জল নিয়ে তৃষ্ণা মেটালেন, খেলেন। তো এখন তো পানি পরিষ্কার, খাওয়াই যেতে পারে। এটি সিরাজগঞ্জ সদরের রতনগান্ধী ইউনিয়নের একটি গ্রাম, বাহুকা। আর এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন নৌকা বরাবর, এগুলো সম্ভবত আজকে বুধবার, আজকে এগুলো নৌকা ভর্তি করে বুধবারের হাট হতে গরু নিয়ে নিয়ে যাচ্ছে। আজকে বুধবার 23 এপ্রিল 2025। আর বাংলা সনটি তো আসলে বলতে পারবো না, সবার মতোই না দেখে বলা কঠিন, বাঙালি হলেও। আর হিজরি সন তো আমরা আরও বলা কঠিন।
তো এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন, সম্ভবত এটি গাজীপুরের একটি ইউনিয়নের সুবগাছা ইউনিয়নের একটি গ্রাম। এইটুকুই অবশিষ্ট রয়েছে, হয়তো এই ক্যামেরার পশ্চিম পাশ অংশে যে আছে এইটুকুই হবে। আর পুরো একটি ইউনিয়ন যেখানে প্রায় 30টির মতো গ্রাম ছিল, সবই এই যমুনা গর্ভে বিলীন হয়ে গেছে। যে গ্রামগুলো সম্পূর্ণরূপে ভিতরের অংশে ছিল, এই যে দেখাচ্ছি যমুনার যে ধারাটি পাশ থেকে নেমে এসেছে, এটি তারাকান্দি গ্রাম। এটি তারাকান্দি গ্রাম। এটি সুবগাছা ইউনিয়নের একটি তারাকান্দি উচ্চ বিদ্যালয় ছিল এবং একটি খুবই শিক্ষিত নামী একটি জায়গা ছিল। আজকে ওখানে যারা বসবাস করে তারা একেবারেই চরের মানুষ, কিছু রয়ে গেছে হয়তো এই গ্রামের বা অন্যান্য সাইডের মানুষ রয়ে গেছে। আর সেই সব সমৃদ্ধ তারাকান্দি মানুষজন নেই। ওখান থেকে এই তারাকান্দি গ্রামের অনেক মানুষ রয়েছে যারা দেশ বিদেশে অনেক প্রসিদ্ধ। আর বুধবারের হাটটি এখান থেকে 3 কিলোমিটারের ভিতরেই হবে। এই যে নদীর পার, ব্রহ্মপুত্র যমুনা নদী পশ্চিম তীর সংরক্ষণ বাঁধ এই যে গ্রামের পিছন দিয়ে চলে গিয়েছে। এই অংশটি কাঁচা, সামনে থেকে এটি পাকা। এটি এদিকে বরাবর গাজীপুর পর্যন্ত হয়তো কাঁচা হতে পারে, আমি জানি না। সারিয়াকান্দি হয়ে এটি চলে গেছে একেবারে ভাদ্রওয়াত ফুলছড়ি ঘাট, গাইবান্ধার ফুলছড়ি। আর এদিকে ভাটির দিকে চলে গেছে এটি সিরাজগঞ্জ হয়ে, এটি শাহজাদপুর বেড়ার নদীর পাড়ের অঞ্চল দিয়ে বেড়াতে গিয়ে সম্ভবত পদ্মার পাড়ের ওদিকে এটি ঠেকে গেছে, আমি ঠিক শিওর জানি না। এটি পাকিস্তান আমলে এই বাঁধটি করা হয়েছিল এবং সেই বাঁধটি ছিল অনেক পূর্ব পাশে। এই যে দেখাচ্ছি মেসরা ইউনিয়ন, তারাকান্দির উত্তর দিয়েই মেসরা ইউনিয়ন। আসলে এভাবে দেখা যাচ্ছে না, অস্পষ্ট গ্রামগুলো গাছের মতো যদি বোঝা যায়, চর অঞ্চলের গ্রাম। এটি একেবারে মেসরা ইউনিয়ন ছিল, পশ্চিম পাড়ে 7 পাড়া আর পূর্ব পাড়ে কয়েক পাড়া রয়েছে, তারা তো নদী অঞ্চলের চরের মানুষই ছিল। আর এই 7 পাড়ার মানুষ ছিল কায়েমের মানুষ। এটি সিরাজগঞ্জ সদরের সিরাজগঞ্জ পৌরসভার পাশেই কাওয়াখোলা ইউনিয়নের থেকে শুরু হয়েছিল। এই মেসরাও খুবই একটি সমৃদ্ধ শিক্ষিত একটি অঞ্চল। এখানকার মানুষও দেশে বিদেশে 1988 সালের আগে ভেঙে যাওয়া আগ পর্যন্ত এর সমৃদ্ধির একটি চোখে পড়ার মতো অবস্থা ছিল। মেসরা স্কুল ছিল, যে স্কুলে এই অঞ্চলের সমস্ত এলাকার মানুষজন 1948 সনে প্রতিষ্ঠিত হওয়া স্কুলটিতে ওখানে পড়াশোনা করতো, জায়গির থাকতো, পড়াশোনার পরিবেশ ছিল। আর মেসরাতে ছিল ট্যাক্স খাজনা নেওয়ার কাছারিঘর। অত্র আশেপাশের কয়েক অঞ্চলের ইউনিয়নের ট্যাক্স খাজনা সেই মেসরা কাছারিঘরেই দিতে হতো। মেসরা পোস্ট অফিসও তাই। অত্র অঞ্চলের অনেক ইউনিয়ন, অনেক এলাকার পোস্ট অফিস ছিল মেসরা পোস্ট অফিস। তো দেশ স্বাধীনের পর 1980 সালের আগে মেসরা ইউনিয়নের যারা পূর্ববসতি, মেসরা খামারপাড়া শেখ পরিবার, শেখ বংশ, তারাই ওই মেসরার পূর্ববসতি। ওই বংশের 2 জন ছিলেন যারা খুবই প্রসিদ্ধ ছিলেন। আর তাদের 2 সন্তান, তাদের হাতে ব্রিটিশ আমলের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা 2 সন্তান। পরবর্তীতে একজন বাংলাদেশ সরকারের একটি বিভাগের
একেবারেই ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছিলেন। আর একজন উনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে পরবর্তীতে উনি ভাষা সৈনিকও ছিলেন, উনি প্রফেসরি করতেন এবং দেশের প্রথম শ্রেণীর একজন বড় মাপের ঠিকাদার ছিলেন। এই দুজনের হাতেই মেসরা স্কুল প্রতিষ্ঠিত, মানে উদ্যোক্তা ছিলেন তারা। তবে সর্বোপরি মেসরা ইউনিয়ন এবং এই অঞ্চলের মানুষের শ্রম, এই অঞ্চলের মানুষের আর্থিক সহযোগিতা সবই মানুষ দিয়েছে এই মেসরা স্কুলকে 1948 সালে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তবে জানা যায় যে এই মেসরা স্কুল হওয়ার আগেও এখানে ওই মেসরাতে একটি মাইনর আন্ডার ম্যাট্রিক একটি স্কুল ছিল, সেটি নাকি ইংলিশ স্কুল ছিল, এটি শোনা যায়। আর মেসরাতে তো রেলঘাট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালের আগে থেকে, এবং পাকিস্তান আমলের প্রথম পর্যন্ত সম্ভবত রেলঘাট ছিল, যে ঘাটটি সিরাজগঞ্জের বাহিরগোলা হয়ে বের হয়ে এসেছে। সেই ঘাটটি মেসরা ঘাটে ছিল। মানুষ স্টিমারে জগন্নাথগঞ্জ কানেক্টিং রেলওয়ে ফেরি ছিল, পারাপার হতো। এই যে মেসরার অঞ্চল, যমুনা নদীর আমি যা দাঁড়িয়ে আছি এখান থেকে পূর্ব প্রান্তে জগন্নাথগঞ্জ, ভুয়াপুর এইসব অঞ্চল 10-15-20 কিলোমিটার ব্যাপ্তি হবে। কেননা এইরকম যমুনার অংশ এই চরের ভিতর দিয়েও 2-3টি এরকম রয়েছে। আর দেখা যায় যে বর্ষাকালে এগুলো প্লাবিত হয়ে মাইলের পর মাইল দূরত্বর সৃষ্টি করে থাকে। আর এই যমুনা নদী, এটি তো চীনের তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে সৃষ্টি হয়ে চীনে এই নদীর নামটি ভিন্ন। ভারতের যেগুলো পূর্বাঞ্চলের রাজ্য রয়েছে একেবারে, ওখানেও যেন কী নামে যেই যমুনা ব্রহ্মপুত্রকে ডাকা হয়। আর বাংলাদেশে মোটামুটি গাইবান্ধার ফুলছড়ি পর্যন্ত ব্রহ্মপুত্র, আর এখান থেকে গোয়ালন্দ পর্যন্ত এটি তো উজান অংশ যমুনা নদীর। এটা গাজীপুর গাইবান্ধার সাইড, চিলমারির সাইড। এটি আসামে এসে প্রবেশ করেছে। 1900 শতকের আগে এই অঞ্চলে একটি প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল। সম্ভবত সেই ভূমিকম্পর মাত্রা ছিল রিক্টার স্কেলে প্রায় 8-এর কাছাকাছি। সেই ভূমিকম্পে এসব অঞ্চলের অনেক পাকাপোক্ত স্থাপনা হারিয়ে যায়। ওখানে দেখা যায় যে পুকুরের মতো তৈরি হয়েছে, ওগুলো তলিয়ে গিয়ে সেই সময় 1900 শতকের আগে 1890 সনের ভিতরেই মনে হয় সম্ভবত এগুলো অতিথি পাখি কিনা জানি না, বোঝা যাচ্ছে না। প্রচুর অতিথি পাখি এইসব যমুনার চর অঞ্চলে আগে দেখা যেত, এখনও এসে থাকে, তবে পরিমাণটি আসলে খুবই কম। মানুষের চিন্তাভাবনার পরিবর্তন, যদিও বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ, তারপরও এগুলো থেমে আছে বলে মনে হয় না। আর বিভিন্ন কারণ হতে পারে, এইসব পরিযায়ী পাখি, যাযাবর পাখি এরা বংশপরিক্রমায় সেই রাশিয়া সাইবেরিয়ার হিমাঙ্কের নিচে অনেক নেমে যাওয়া ঠান্ডা অঞ্চল থেকে তারা চলে আসে, এবং পরিযায়ী যাযাবরিতার কারণেও তারা দেখা যায় যে এইসব জায়গায় এসে থাকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে, এই যে বললাম মেসরা, এখান থেকে যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে সিরাজগঞ্জ শহর 15 কিলোমিটার ম্যাক্সিমাম হবে, কম বেশি। মেসরা থেকেও ছিল 15 কিলোমিটার কম বেশি ম্যাক্সিমাম। আর যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে এই মেসরা ইউনিয়নের দূরত্ব
যে মেসরার পূর্ব প্রান্ত ধরা যায় মেসরি স্কুল, এগুলো 15 কিলোমিটার, মোটামুটি 10-15 কিলোমিটার কম বেশি হবে। আর নদী ভেঙে ভেঙে এখানে এসে ঠেকেছে এই রতনগান্ধী ইউনিয়নের বাহুকা গ্রাম, যেটি মেসরা থেকে অনেক দূর দূরান্ত রাস্তা ছিল। আগে সেই ওইখান দিয়ে থাকা ব্রহ্মপুত্র যমুনা তীর সংরক্ষণ বা দবদাবাদের উপর দিয়ে মানুষজন চলাফেরা করত। তার আগেও মেসেনের ভিতরে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছিল, গুর্খা শ্মশান হতে অবদা দিয়ে মানুষ চলাফেরা করত, জিপ গাড়িও যেত অবদার পাশ দিয়ে, টেলিফোনের লাইন ছিল গাজীপুর পর্যন্ত, লঞ্চ চলতো ভবাপুর সিরাজগঞ্জ হয়ে মেসরা হয়ে গাজীপুর পর্যন্ত লঞ্চ সিটাক মানুষ চলাচল করত। তখন এই পিপুল ব্যারিয়ার সাইড দিয়ে যে সড়কে ও জনপথের যে রাস্তাটি হয়েছে, গাজীপুর চলে গেছে, বগুড়া চলে গেছে, সোনামুখী হয়ে, এসব রাস্তা তখন হয়নি। এই অঞ্চল সিরাজগঞ্জের সদরের উত্তর অঞ্চল এবং গাজীপুর কায়েমে থাকা মানুষ হাসিরস করে বলে থাকে পিপুলবাড়িয়াকে এই অঞ্চলের রাজধানী। এই পিপুলবাড়িয়া বাজার আসলেই খুব এক সমৃদ্ধ বাজার। এখন এখানে সব কিছুই এখানে আছে, পাওয়া যায়। এই যমুনা নদী ভাঙন রক্ষার্থে মেসরা ইউনিয়নের যখন ভেঙে 1988 সালের দিকে সর্বশেষ ভেঙে যায়, তখন ওই সময়ের কালীন এক রাষ্ট্রপতি মেসরাতে এসেছিল, নিয়ে আসা হয়েছিল বাদ চাই মানুষের স্লোগান। উনি বলেছিলেন বাদ কি গাছের গোটা, চাইলেই পাওয়া যায়। তো এই অঞ্চলের রাজনৈতিক হানাহানি, এই অঞ্চলের স্বার্থের হানাহানি, নানান রকমের ক্রিমিনাল হানাহানি চিন্তাভাবনার কারণে আজকে আসলে সেই মেসরাকে রক্ষা করা যায়নি। হতে পারে 1990 সালের বাংলাদেশ গরিব ছিল, অনেক গরিব ছিল, সবই ঠিক আছে। সক্ষমতা রাষ্ট্রের কম ছিল। আজকে যেমন কর ট্যাক্স কত কিছু, আজকে রাষ্ট্র সমৃদ্ধ রাষ্ট্র, এসব খাত ছিল না। তো যাই হোক, মেসরাকে রক্ষা করা যায়নি। মেসরা সম্পূর্ণ মেসরা ইউনিয়ন, এক সমৃদ্ধ মেসরা ইউনিয়ন আজ যমুনা নদীর গর্বে। মেসরার সেই সাতপাড়ার পশ্চিমে যারা রয়েছেন তারাই আজকে চরচইরা, তারা থেকে তাকে বিদ্যুৎ ওখানে এইভাবে নদীর তল ধরে বানা সম্ভব হয়নি। শুনেছি তারা সোলার সেল, বিদ্যুৎ এগুলো ইউজ করে, তবে সচ্ছলতা আছে। কেননা চরে যারা থাকে তারা জমি জমা আবাদ করতে পারলে পেটের ভাতের অভাব হয় না, কারণ জমি জমার অনেকেরই দাবিদারি নেই, বেচেই নেই, কাগজপত্র ঠিক নেই, খাস এই সেই। আর মেসরার যেগুলো আরও পূর্ব অঞ্চলের যে অংশটি ছিল, রূপসা টুপসা এইসব অঞ্চল, গটিয়া, এই অঞ্চলগুলো তারা আগে খুবই হীন ছিল। শিক্ষা দীক্ষার ব্যবস্থা তো ছিলই না। মেসরা অঞ্চলে কিছু কিছু পরিবার এসে পড়াশোনা করত এবং তারা একেবারেই চরচারি ছিল। আজকে তারা কায়েম হয়ে গেছে। ওখান দিয়ে সেই গাজীপুরের 6-7টি ইউনিয়নের সাথে রূপসা হয়ে রাস্তা, গটিয়া ওই পর্যন্ত আগনা দিকে কী আছে রাস্তা, বিদ্যুৎ ঘরে ঘরে, পাওয়ার স্টেশনের উপরে রয়েছে, প্রথমে করা হয়েছিল। তারপরে নাটোরপাড়া শস্যাবাড়ির ওই পাশ দিয়ে নদীর তল দিয়ে কেবল দিয়ে বিদ্যুৎ কানেক্টিং করা হয়েছে। এত কথার ভিতরে আরেকটি কথা বলতে হচ্ছে, নিয়ে আসছি, যেটি এই নদীর এই অংশে নাকি সাম্প্রতিক জরিপ করা হয়েছে শুনলাম। এখানে 100 ফিটের মতো পানি বা বেশি পানিও আছে এরকম পাওয়া গেছে। পানি আসলে এই যে কালো কালো দেখা যায়, এটি গভীর পানি। আসলে যারা নৌকায় চলায়, জাহাজ চালায়, লঞ্চ চালায়, তারা পানি চেনে। তবে যারা গ্রামে থাকে, নদী টদী এসব জায়গায়, তারাও পানির চেনার কিছু অভিজ্ঞতা থাকে। এই যে ঢেউয়ের মতো ছোট ছোট, যদিও একেবারেই বাতাস নেই, বৈশাখ মাস এই মুহূর্তে, এটি গভীর অঞ্চল, খাড়ি।
এই যে বরাবর চলে গেছে। এই যে এই অংশটিও গভীর অঞ্চল। ওই যে মাথায় গ্রাম দেখা যাচ্ছে, ওইটি হলো পাঁচটাগুড়ি। ওখানে পাঁচটাগুড়ি সিমলা ভেঙে এসে ওখানে সিমলার হাট বসে। তারও একটু দক্ষিণ পাশে রয়েছে ভাটপিড়ির একটি সমৃদ্ধ অঞ্চল রয়েছিল, ভাটপিড়ি স্কুল। আর এই যে পানির ওই যে নৌকাটি ছোট্ট মাছ জেলে নৌকা, ওটি সাদা সাদা অংশ পানি কম। এই যে সাদা অংশ পানি কম, পানি ওখান থেকে নেমে এসেছে। এই যে সাদা অংশ পানি কম, তার নিচের অংশ পানি বেশি। আবার এই যে একটু এসে তারপরের অংশ পানি বেশি, এই নিচের যে খাড়ি অংশটি। তো যাই হোক, মেসরা ইউনিয়ন সম্পর্কে কথা বলতে গিয়ে আরও কিছু কথা বলতেই হচ্ছে। সেটি হলো মেসরা ইউনিয়নের যে পূর্ব বসতি মেসরা খামারপাড়ার শেখ পরিবার, শেখ বংশ, ওই খামারপাড়া ভেঙে যায় 1980 সালের আগে। পুরান খামারপাড়া, তারপরে নতুন একটি খামারপাড়ার কিছু মানুষ, অনেকে তখনই চলে গেছে, এর পূর্বে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল। তারপরেও বেশ একটি বড় অংশ রয়েছিল, সেটি তো 1988 সালের আগে ভেঙে যায়। 88 সালের ভিতরেই এই যে দূরে যারা দেখা যায় মেসরা, আফসা আসলে নিচ থেকে এখানে বোঝা যাচ্ছে না। তো এই খামারপাড়ার পূর্ববসতি এবং মেসরা অঞ্চলের পূর্ববসতি ছিল শেখরা, এবং এটি আস্তে আস্তে একটি সমৃদ্ধ অঞ্চল হওয়ায় আশেপাশ থেকে বহুত মানুষ এখানে এসে বসবাস গড়ে তোলে, হিন্দু মুসলিম নির্বিশেষে। এবং এমনকি খামারপাড়া গ্রামের যারা অন্য বংশের লোক ছিলেন, একটি বড় পাড়া ছিল, গ্রাম ছিল, তারাও ওই শেখ বংশের আত্মীয়তার সূত্রেই তারা এখানে এসেছিল। অর্থাৎ তাদের মাতৃকুল ছিল বেশিরভাগেরই ওই মেসরা খামারপাড়ার শেখ বংশ। এই যে অত্র যেসব অঞ্চল দেখছেন, এসব অঞ্চল, এমনকি সিরাজগঞ্জ শহরও তখন হয়নি। সিরাজগঞ্জ শহরও তখন হয়নি। এই যে এই প্রান্তে বাগবাটি, ওইখানে শোনা যায় কিছু বসতি ছিল, হিন্দু বসতি ছিল বেশি, ওখানে ভূস্বামী জমিদারদের মতো ছিল। আর বাগবাটি পাশে ব্রহ্মগাছার ওইখানে একটি হাট রয়েছে, যে হাটটি শুক্রবারে লাগে। এখন আর সেই হাটটি বিলীন। হাটে একেবারে হাতে গোনা কয়েকজন মানুষ এসে থাকে, কেনা বেচা হয়। বগার হাট অনেক প্রাচীন এবং পুরাতন হাট, যে হাটটি হারিয়ে গেছে। অনেক হাটই আসলে হারিয়ে গিয়েছে, মানুষ বিভিন্ন প্রয়োজন এগুলো শেষ হয়ে গেছে। যেমন বিলুপ্ত কালিয়া হরিপুর স্টেশনের পূর্ব প্রান্তে ছিল মান্নাখোলা হাট। ওখানে এখন বর্তমানে করা হয়েছে। হ্যাঁ, তো ওইখানে হাট ছিল, অনেক প্রাচীন হাট। সে হাট একেবারেই নেই। মেসরাতে হাট ছিল, আছে, কোথায় কি লাগে জানি না। মেসরা স্কুলও ভেঙে যে মেসরা উচ্চ বিদ্যালয় পাকিস্তান আমলেও দেখা গেছে দেশ স্বাধীনের পরেও সারা বাংলাদেশের ভিতরে বোর্ড স্ট্যান্ড করেছে, যার রেজাল্ট জারি ছিল সিরাজগঞ্জ সরকারি বিএল বনোয়ারিলাল উচ্চ বিদ্যালয়ের সাথে। এমন একটি সমৃদ্ধ স্কুল ছিল। তো এই মেসরা ইউনিয়নের যে বসতি বললাম, খামারপাড়া শেখ বংশ, ছোট্ট করে সংক্ষেপে বলি। এই শেখ বংশ এসেছিল, এদের আসলে শেখ জব্বার ছিলেন আরব হতে আগত এক ধর্মপ্রচারক অলি। তখন সেই সময় অঞ্চল মুসলিম শাসকরা শাসন করত। তাদের কাছে, তাদের পাশে, তাদের দরবারে এরা খুবই সমাদৃত ছিল, মূল্যায়িত হতো, আত্মীয়তার বন্ধনে বন্ধিত হতো। তো যাই হোক, সেই সময় শেখ জব্বার কয়েকশো বছর আগে আরব অঞ্চল থেকে ধর্ম প্রচার করার জন্য অঞ্চলে এসে জানা যায় যে মুর্শিদাবাদ নাকি এই অঞ্চলের কোথায় হতে পারে নবাবদের, বা হতে পারে কোথাও পরিবারের সাথে সম্পর্কযুক্ত হয়ে যায়, এবং ওই পরিবারের ভিতরেই এবং ওখানকারই হতে পারে, বা ওখানে কোনো পরিবারের সাথে আত্মীয়তা হয়। শেখ হালিমা বেগম
হালিমা বেগম এক ইন্ডিয়ান নারী ছিলেন, একটি জেদি জেদি নারীর প্রতীক, যে প্রসঙ্গটি কিছুক্ষণ পরে কথার ভিতরে এসে যাবে জেদি বলার। তো এই শেখ জব্বার আর হালিমা বেগম আরবিক এবং ইন্ডিয়ান বাবা মা, এদের দুই সন্তান জন্মগ্রহণ করে। দুই সন্তান, একটি শেখ কামাল আর একটি শেখ সৈয়দ, সম্ভবত অন্য নামও হতে পারে। ওই খামারপাড়া শেখ বংশের ইতিহাস লিপিবদ্ধ মুখে মুখে শুনে আসায় বয়োজ্যেষ্ঠদের কাছে সেটি রক্ষিত রয়েছে। শেখ কামাল এবং শেখ সৈয়দকে নিয়ে হালিমা বেগম কী যেন একটি সমস্যা ওই অঞ্চলে, মুর্শিদাবাদ না কোথাও ওই অঞ্চলে হওয়ার কারণ হয়েছিল। সে সিদ্ধান্ত নেয় সে আর থাকবে না এই অঞ্চলে, সে দু চোখ যেদিক যায় সে চলে যাবে। তার একটি গাভী গরু ছিল জানা যায়। সে গাভী গরু আসলে খুব বেশি দিন ছিল না যে সেটি বাচ্চা প্রসব করবে। ওইরকম অবস্থায় একটি সিদ্ধান্ত নেয় যে গাভী গরুটি যেখানে গিয়ে বাচ্চা প্রসবের উপক্রম হবে সেখানে গিয়ে উনি বসত স্থাপন করবেন। তো যাই হোক, সেই মুর্শিদাবাদের ওইসব অঞ্চল থেকে জানা যায় যে শেখ জব্বার আসতে রাজি ছিল না। উনি আসলে হালিমা বেগমের ইকে সমর্থন করেননি, কিন্তু হালিমা বেগম শেখ জব্বারকেই রেখে রাগ করে শিশু সন্তান বা কিশোরের নিচে বয়স হতে পারে এই দুই সন্তানকে নিয়ে সেখান থেকে আস্তে আস্তে কিভাবে রওনা হয়ে চলে আসে। তখন সিরাজগঞ্জ শহর হয়নি, অনেক পরে সিরাজগঞ্জ শহর হয়েছে। তো আস্তে আস্তে এই ম্যাচটার এই জায়গায় উপস্থিত হয়। এগুলো তখন বন জঙ্গলে ভরা ছিল, বেতের আড়াতে ভরা ছিল। এখানে হিংস্র পশু বাস করতো জানা যায়, বাঘ এবং হিংস্র বিভিন্ন প্রাণীর বসবাস ছিল। তো ম্যাচটাতে আসার পরে যে জায়গাটি ম্যাচটা খামারপাড়া এবং ওই শেখ বংশের ওই পাড়াতে, যেটি 80 সালের আগে পুরান পাড়াটি খামারপাড়া ভেঙে যায়, ওখানে ইটে বাঁধানো বড় কবর ছিল, যেটি তাদের রুচি, শিক্ষা এবং অনেক কিছুই বহন করে। এবং হালিমা বেগমও নিঃসন্দেহে আসলে সেরকম পরিবারের ছিলেন যে উনি শিক্ষিতা এবং জানাশোনা মানুষ ছিলেন। তো যাই হোক, এখানে আসার পরে ম্যাচটাতে যখন গাভীটি যখন প্রসবের উপক্রম হয়ে যায়, ভাব এসে যায়, তখন হালিমা বেগম ওখানে বসতিঘর স্থাপন চিন্তা করেন এবং সন্তানদের বলেন যে তোমরা এখানে ভূপ্রকৃতি এবং সব কিছু মিলেই মনে হয় যে নদী খুব বেশি দূরে হবে না। তোমরা দেখো যে, কেননা বৃষ্টি নির্ভর, বৃষ্টি তো সবসময় হয় না, নদী কোথায় আছে, কেননা পানি ছাড়া নদীর সবসময় পানির প্রয়োজন সবসময় ছাড়া যেখানে নেই সেখানে মানুষের বসবাস করা আসলে অতি কঠিন এবং সম্ভব না সেই সময়। তো ছেলেদেরকে বলেন তোমরা দেখো কোথায় নদী আছে। ছেলেরা, জানা যায় যে ছেলেরা পরে একটি গাছের সুউচ্চ গাছ শোনা যায়, কদম গাছ, তারা গাছের আগায় উঠে তারা এই ম্যাচটার অঞ্চল, খামারপাড়া অঞ্চল দেখতে পাচ্ছেন, তারা আগায় উঠে দেখতে পায় বেশ দূরে, তবে কাছেও নয় অনেক দূরেও নয়, এরকম একটি জায়গায় নদীর চোখে পড়ে। সেই নদী এই যমুনা নদী হতে পারে, এরকম একটি নদী, কেননা 1900 শতকের আগে সেই প্রবল ভূমিকম্পের পরই তো ময়মনসিংহ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদী, যেটি গাইবান্ধার ফুলচুরি হতে এই গোয়ালন্দ ঘাট পর্যন্ত প্রবল হয়ে যায় এই যমুনা নদী, এখান দিয়েই পানি প্রবাহিত শুরু হয়। আর জামালপুর ময়মনসিংহ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদীটি ছোট হয়ে যায়, এটি মেইন নদী হয়ে যায়। তো তখন ছিল হয়তো এই গাইবান্ধার ফুলচুরি হতে গোয়ালন্দ পদ্মার সাথে কানেক্টিং একটি শাখা, হয়তো যমুনাই নাম ছিল না কি ছিল, তবে এরকম ছিল না মাইলের পর মাইল ব্যাপ্তি। তো তারা যমুনা নদী খুঁজে পায়, পানির সন্ধান পায়, আর সেই পানি আনা নেওয়ার জন্য তারা
কাপড়ের ন্যাকড়া, ওয়েস্টেজ পুরানো কাপড়, সেগুলো তারা ওই বন জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে চিহ্ন করে তারা যেত এবং আসতো, চিহ্ন করে রাখতো, যার জন্য পুরনো মানুষ যারা রয়েছেন তারা মেসরাকে বলে তেনাচেরা মেসরা, ন্যাসরা। তো জানা যায় যে মা ও ছেলেরা এভাবে এরকম থেকেই এটি এসেছে, তেনাচেরা ন্যাসরা মেসরা, নাকি জানি না অন্য কোনো কৃষ্টি কালচার থেকে নামটি এসেছে। আর তো এখানে বসতি গড়ার খামারপাড়াতে শেখ হালিমা বেগম আর তার 2 সন্তান ততদিনে বড় হয়ে গিয়েছে, শেখ কামাল এবং শেখ সৈয়দ বেশ বড় হয়ে গেছে। এমতো অবস্থায় সেই অলি আউলিয়া পাগল শেখ জব্বার তিনি কিভাবে খুঁজতে কিভাবে বুঝতে তখন তো মানুষের বসতি খুবই কম ছিল, উনি খুঁজতে মেসরা এই খামারপাড়াতে এসে উপস্থিত হন। শেখ জব্বার উপস্থিত হন, তবে তিনিও সেভাবে সন্তানদের তো চিনতে পারেনি না, সন্তান তখন বড় হয়ে গেছে, আর তার স্ত্রী আড়ালে ছিল নাকি যাই হোক তার কাউকে চেনা সম্ভব হয়নি। তবে এখানে উনি আসার পরে এখানে রাত্রি যাপন আশ্রিত হন। এখন ওই দিন বা তার 2-4 দিন পরের দিন হতে পারে, রাত্রিতে হঠাৎ করে হিংস্র পশু বাঘ নাকি তাকে রাত্রে ধরে নিয়ে যায়, মানে তাকে থাকতে দেওয়া হয়েছিল তাদের ঘর একেবারে তাদের কাছে না, ফাঁকে হয়তো গোয়ালঘর ছিল, সেখানে মাচাঘরের মতো থাকার কোনো ব্যবস্থা করে দিয়েছিল, যাই হোক পর পুরুষ মানুষ যাই হোক করে দিয়েছিল। চিৎকার, সেই মুসাফির বৃদ্ধকার খুঁজে পাওয়া যায় না, কান্দাকাটি, মানে পরের দিন তার হাড়গোড় খুঁজে পাওয়া যায় এবং তার 2 সন্তান দেখে যে তার মাও ক্রন্দনরত এবং জিজ্ঞাসা করলে তার মাও বলে ফেলে যে ইনি তোর বাবা, সে শেখ জব্বার ছিলেন। তো সন্তানরা আর কি বলবে, সন্তানরা আর কি বলতে পারে, অর্থাৎ হালিমা বেগম উনি ঠিকই চিনেছিলেন, কিন্তু উনি তার রাগ এবং গোসা এবং জেদ বিভিন্ন কারণে উনি আর বলেনি যে ইনি তোমাদের বাবা, এবং তাকেও পরিচয় দেয়নি যে সে তার স্ত্রী। তো এজন্য এই শেখ বংশের মেয়েরা জেদি হয়ে থাকে, এই শেখ হালিমা বেগম ইন্ডিয়ান এই শেখ গোষ্ঠীর মেয়েরা জেদি হয়ে থাকে, ওই বংশের মেয়েরা জেদি হয়ে থাকে। তো আসলে এই নদী এখন ভাঙা, এই যে নদী এখানে কত ভিতরে এসে গেছে। আবার সিরাজগঞ্জ শহরটি এই যে মাথা দেখতে পাচ্ছেন পাঁচটাগুড়ি, এর থেকে অনেক এগিয়ে থাকা সিরাজগঞ্জ শহর রক্ষার্থ সেই অনেক ইয়ের থেকে মানে রক্ষার জন্যই করা হয়েছে। ওই যে রাষ্ট্রপ্রধান ম্যাচটাতে বলেছিলেন বাত কি গাছের গোটা, সেই রাষ্ট্রপ্রধানই সিরাজগঞ্জ সফরে এসে ওইখানেও এই নদীর সংরক্ষণ কী নিয়ে কথাবার্তায় সম্ভবত উনি বলেছিলেন যে সিরাজগঞ্জ শহর রক্ষার্থে উনি যা দেখেছেন ছোটো থেকে, যে যত টাকা খরচ করা হয়েছে তাতে টাকার সাথে টাকা জোড়া দিয়ে এই শহরকে রক্ষা করা যেত। তো বিষয়টা এরকম, মানুষের প্রযুক্তি জ্ঞান, মানুষের ধ্যান জ্ঞান সবই আগে সীমিত ছিল, আর্থিক সামর্থ্য তার মানুষের কনজাস্টেড ছিল, মানে সীমিত ছিল। আসলে ইচ্ছে করলেই সব কিছু সম্ভব হয়নি, কেননা আগে মানুষ শুধু এক পেট খাওয়ার জন্য মানুষের বাড়িতে শ্রম বিক্রি করত, কোনো অর্থর প্রয়োজন হতো না, অথবা নামমাত্র অর্থ নিয়ে তারপরও না খেয়ে থাকতো মানুষ। এটি তো 80 সনের পরেও দেখা গেছে, 80 সনের আগে তো ছিলই। তো সেইটা একটা ইউনিয়নে, একটা গ্রামে হাতে গোনা কয়েকজন লোক ছিল অর্থবিত্তে সচ্ছল, জমি জমায় সচ্ছল, তারা আর কজন মানুষকে খেতে দিতে পারবে? কারণ মানুষের শ্রম দেওয়ার জায়গা ছিল না, পরিশ্রমের অর্থ আমদানি করার জায়গা ছিল না। তার পরবর্তীতে যাই হোক এদেশে
দেখা গেল যে বিদেশের ছেলেরা বিদেশে যাওয়া শুরু করলো। আর এটি শুরু হয়েছিল মূলত বাংলাদেশের তৎকালীন ধনাঢ্য ব্যক্তি মরহুম আলহাজ জহুরুল ইসলাম, কিশোরগঞ্জ বাজিতপুরের মানুষ, ভাগলপুর। উনি দেশ স্বাধীনের পরে একজন বড় ঠিকাদার প্রতিষ্ঠিত বড় ঠিকাদার হয়। বাংলাদেশের বড় বড় অনেক কাজ তার হাতে করা, এবং উনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও অনেক বড় বড় কাজ পাচ্ছিলেন। তখন তার শ্রমিক ওয়ার্কার প্রয়োজন ছিল। বাংলাদেশ থেকে তিনি লোকজন নিয়ে যাচ্ছিলেন, আর ওইখানে কাজ করায় ওখানকার যারা স্থানীয় মানুষ ছিলেন আরবিক বিভিন্ন অঞ্চলে, তারা যখন দেখলো যে বাংলাদেশিরা অনেক পরিশ্রমী, এইভাবে একটা চাহিদা শুরু হয়ে যায় ব্যাপকভাবে। আসলে বিদেশে মানুষ যাওয়ার যে ব্যাপকতা শুরু, সেই আলহাজ জহুরুল ইসলামই আসলে তার কাণ্ডারি। তার ইয়েতেই মানুষজন এভাবে আজকে বাংলাদেশের সব অঞ্চলেই বিদেশে মানুষ যায়। এবং এইসব ছেলেপেলে বিদেশে যাওয়ার কারণে আমাদের অর্থনীতির চাকা রেমিটেন্সকে সচ্ছল করেছে। যদিও তারা বাংলাদেশে এয়ারপোর্টে এসে তারা কোনো মূল্য পায় না, দাম পায় না, কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারা এই দেশকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে থাকে। তার পরিবারকে ফেলে তারা বিদেশে থাকে, এবং এর একটি বড় অংশই মধ্যপ্রাচ্যে তারা অবস্থান করে। আর এই বিদেশে পাঠানোর একটি ব্যাপার শুনেছি, আশ্চর্য ব্যাপার। যদি মিডল ইস্টই ধরি, আমাদের প্রতিবেশী দেশ থেকে বিদেশে যেতে রিক্রুট এজেন্ট দ্বারা অনেক কম টাকা লাগে। আর সেখানে সিরাজগঞ্জের বাংলাদেশের রিক্রুট ওভারসিজ প্রতিষ্ঠানগুলো কি কারণে তারা প্রচুর টাকা নিয়ে বিদেশে এইসব ছেলেমেয়েদের পাঠিয়ে থাকে, এটিও একটি আসলে অনেক কিছু ভেবে দেখার বিষয়। আর জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন প্রতারণায় যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সাগরে ডুবে যাচ্ছে, বর্ডারে গুলি খাচ্ছে, আমেরিকা, কত শেষ নেই এগুলো। তারপরে মানুষ স্বপ্নের পিছে ছোটে। আজকে আর দেশের আয় কর বিভিন্ন সক্ষমতা বেড়েছে। যেমন আমি এই মুহূর্তে আমি যদি মোবাইলে কথা বলি, সেখানে একটি ট্যাক্স সরকার পায়, জমি করতে গেলে ট্যাক্স সরকার পায়, প্রত্যেকটা ক্ষেত্রে নাগরিক সনদপত্র। আজকে ইউনিয়ন পরিষদগুলোর সেখানেও তাদের আর্থিক জমির ট্যাক্স, অমুক তমক, সব কিছু মিলে জন্ম নিবন্ধন চার্জ, একটি আর্থিক সচ্ছলতা এসেছে, আনয়ন করতে পারে, যেগুলো আসলে ছিল না। পরিশেষে আমি সেনা, সিরাজগঞ্জ। আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল, এই চ্যানেল দুটি আপনারা বেশি বেশি দেখুন। আসলে আপনারা দেখছেনও, কিন্তু আসলে সাবস্ক্রাইব, ফলো, লাইক এগুলো পাচ্ছি না। কমেন্টসও করুন আপনারা। আর আমাদের এই চ্যানেল দুটিতে আমার একমাত্র সন্তান ইজাজ, সে ইন্টার পাস করেছে, কিন্তু ভর্তির পড়াশোনা বিভিন্ন কারণে সে আসলে এই মুহূর্তে নেই। সেও আসবে, সেও ক্রিয়েটিভ। আর সর্বোচ্চ সত্যতায় এবং সঠিকতায় আমাদের এই চ্যানেলটি আপনারা সবসময় পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।